আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো রিশাদ হোসেনকে নিয়ে। রিশাদ হোসেন হচ্ছে বাংলাদেশের এক নতুন নক্ষত্র, যে অলরেডি জ্বলতে শুরু করেছে, বা যে লেগ স্পিনকে বাংলাদেশের এক সময় অভিশাপ মনে হতো। বাংলাদেশের অনেক লেগ স্পিনার ছিল, বিগত দিনেও তারা জাতীয় দল পর্যন্ত খেলেছে, কিন্তু বাংলাদেশ যেই রকম লেগ স্পিনার খুঁজছিল ওই রকম লেগ স্পিনার পাচ্ছিল না। বিশ্বে বর্তমানে যে লেগ স্পিনাররা দাপিয়ে বেড়াচ্ছে ওই রকম কাউকে পাচ্ছিল না। বাংলাদেশের এক্সপেকটেশন অনুযায়ী ওই রকম লেগ স্পিনটা কেউ করতে পারছিল না। সেই সাথে হতাশ করছিল যে এখানে বিশ্ব ক্রিকেটে সব লেগ স্পিনাররা দাপিয়ে বেড়াচ্ছে। রাশিদ খান, হাসারাঙ্গা, ইমরান তাহিরদের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলাররা লেগ স্পিন করে বিশ্ব মাতিয়ে চলেছে এবং ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ওই সময় বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করেও তাদের পাইপলাইন থেকে বা বিগত দিনের লেগ স্পিনের ইতিহাস থেকে একটা লেগ স্পিনারও খুঁজে পায়নি। কিন্তু বর্তমানে বাংলাদেশ ওইরকম একজন লেগ স্পিন পেয়েছে, বাংলাদেশের আশার আলো এবং যে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করে বেড়াবে ওইরকমটাই আভাস দিচ্ছে রিশাদ হোসেন। কিন্তু এই রিশাদ হোসেন হয়ে ওঠার পেছনে যার কথাটা না বললেই নয়, তিনি হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের ভিলেন, বা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের কাছে যিনি ছিলেন ভিলেন, হাতুড়ি সিং। যখনই বাংলাদেশের ক্রিকেটে রিশাদ হোসেনের কথাটা আসবে তখনই হাতুড়ি সিংয়ের কথা আপনাকে বলতেই হবে। হাতুড়ি সিং যে সব দিকেই খারাপ ছিল ওইরকমটা জিনিসটা না। আর মিডিয়া বলেন বা বাংলাদেশের কিছু সংখ্যক লোক তাকে যেইভাবে ভিলেন বানিয়েছে, সে কিন্তু আসলেই এতটা ভিলেন না। যাই হোক, ওইটার বাইরে হাতুড়ি সিং কিন্তু বিগত দিনেও বাংলাদেশ এই যে বিগত পিরিয়ডটাতে বাংলাদেশের কোচিং করে গেছে, এর আগেও যে কোচিং করেছিল তখনও কিন্তু সে কিছু দারুণ দারুণ প্লেয়ার ডেবিউ করে গিয়েছিল, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল একটা সাপে বর হয়েছিল। আর বর্তমানেও হাতুড়ি সিংয়ের যদি কোনো সফলতাই না দেখি, সে যতদিন কোচিংটা করেছে 2 বছর বা 3 বছর, ততদিনের মধ্যে যদি বাংলাদেশ তার কাছ থেকে কিচ্ছু পায়নি, ওই সব কিছু বাদ দিলাম, যদি একটা জিনিস ধরি সেটা হচ্ছে রিশাদ হোসেন। বাংলাদেশের আগে যত কোচ এসেছে তারা সিলেক্টরদের বিরুদ্ধে গিয়ে বা তাদের ওই সাহস করে নিজের থেকে কোনো একটা লেগ স্পিনারকে বাংলাদেশ টিমে দাঁড় করাতে পারেনি। কিন্তু ওই জায়গাটাই কিন্তু হাতুড়ি সিং এই কাজটা করেছে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। হাতুড়ি সিং একমাত্র সাহস দেখিয়ে রিশাদ হোসেনকে ওইরকম কনফিডেন্সটা দিয়ে তাই কিন্তু জাতীয় দলে রেখেছে। তো এই জন্যই বলছি যে হাতুড়ি সিংয়ের আর কোনো সফলতা থাক বা না থাক, একটা সফলতাই যথেষ্ট, সেটা হচ্ছে বাংলাদেশের রিশাদ হোসেনের আবিষ্কার। যেখানে বাংলাদেশের লেগ স্পিনারদের কোনো মূল্যই ছিল না, তারা জাতীয় দল তো দূরে থাক, ঘরোয়া যে দিকগুলো হতো IPL বা ঢাকা প্রিমিয়ার লিগ, ওইগুলোতে দলই পায় না। একমাত্র তো আগে যে লেগ স্পিনার ছিল তারা তো হারিয়ে গেছে। ওই সময়টাতে রিশাদ হোসেন BPL-এর মতো টুর্নামেন্টে হায়েস্ট এ ক্যাটাগরির প্লেয়ারের দামেও বিক্রিত হয়েছে 60 লক্ষ টাকা। চিন্তা করে, যাই হোক, তাকে কিন্তু পিক করেছিল তামিম, রতন ছিল। রিশাদ হোসেন যে কত বড় মাপের খেলোয়াড় হতে যাচ্ছে সেটা কিন্তু তার আন্দাজ করতে পারছিল। যাই হোক, ওটা ভিন্ন আলোচনা। তবে রিশাদ যে বিশ্ব ক্রিকেটে শাসন করবে এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং বাংলাদেশের সে যথাযথ মূল্য না পেলেও বা ওইরকম সম্মানটা না পেলেও বিগ ব্যাশ থেকেও কিন্তু তার ডাক এসেছিল, এবং তার যেই টিম থেকে তাকে দলে নিয়েছিল সেই টিম কিন্তু বিগ ব্যাশে চ্যাম্পিয়নও হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, বিগ ব্যাশের যে টিমটা বা যে কোচটা, যে ম্যানেজমেন্টটা রিশাদ হোসেনকে জাজ করলো যে এই ছেলেটা, বাংলাদেশের এই ছেলেটা, তার মধ্যে প্রতিভা আছে, তার মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে, যার জন্য কিন্তু বিগ ব্যাশের মতো, যেখানে সাকিব আল হাসান ছাড়া আর কেউ দল পায়নি, ওইখানে রিশাদ হোসেনের মতো, যে এর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া, মানে দেশের ক্রিকেট ছাড়া আর কোনো লিগ খেলেনি, তাকে তারা বাছাই করে সিলেক্ট করে তাকে তাদের দলে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিগ ব্যাশটা সে খেলতে পারেনি। কিন্তু এর পরবর্তীতে সুযোগটা আসে, সেটা হচ্ছে PSL। সবাই চিন্তা করছিল তাসকিন আহমেদ, মুস্তাফিজ, লিটন দাস এরা দল পেতে পারে, সাকিব আল হাসান দল পেতে পারে, কিন্তু রিশাদ হোসেন দল পেয়ে যাবে এটা কল্পনার বাইরে ছিল। কিন্তু সবার সেই অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করার মতোই ছিল না, সেইটা সব কিছু কাটিয়ে রিশাদ হোসেন দল পেয়ে গেল। কিন্তু এরপরে আবার সবার মধ্যে আলোচনা ছিল
যে রিশাদ হোসেন দল পেয়েছে, কিন্তু একাদশে সুযোগ পাবে কি না, ওইরকমই একটা শঙ্কা বা আলোচনা সমালোচনা হচ্ছিল। এবং সবার সেই সমালোচনাটা বা আলোচনাটা পিএসএলটা শুরু হওয়ার পরে সত্য হয়ে গিয়েছিল। প্রথম ম্যাচেই লাহোর কালান্দার্স রিশাদ হোসেনকে খেলেনি এবং আনফর্চুনেটলি লাহোর কালান্দার্স ওই ম্যাচটাও হেরে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, এর পরবর্তী ম্যাচেই লাহোর কালান্দার্স রিশাদকে দলে নিয়ে নেয়। আর রিশাদকে দলে নেই, আর রিশাদ তার যে চমক সেটা সে দেখিয়ে দিই। প্রথম ম্যাচেই মানে পিএসএলে তার খেলা প্রথম যে ম্যাচে ডেবিউ হয়েছে সেই ম্যাচেই সে 3 উইকেট নিয়ে নেয়। 4 ওভারে 31 রান দিয়ে 7-এর একটু উপরে ইকোনমি দিয়ে এক অসাধারণ বোলিং ফিগার সে দাঁড় করায়। এটাও সবার কল্পনার বাইরে ছিল যে প্রথমবার এরকম দেশের বাইরে গিয়ে এত বড় একটা লিগ খেলবে, আর সেখানে সে এত ভালো পারফর্ম করে ফেলবে, আর যেই পারফর্মটা দলের জন্য খুবই ইম্প্যাক্টফুল হবে এবং তার এই পারফরমেন্সের উপর বল করেই দল জেতার পথে যাবে। ঠিক পরবর্তী ম্যাচেও সে 3 উইকেট নিল 4 ওভারে মাত্র 26 রান দিয়ে। সবাই তো চমকে গেল। এবং পিএসএলের সর্বোচ্চ উইকেট টেকারে যে ক্যাপটা থাকে সেই ক্যাপটাও সে পেয়ে গেল। বাংলাদেশের ক্রিকেটারদের এরকম অর্জন, এরকম অবিশ্বাস্য অর্জন, এতে কিন্তু আমাদের ক্রিকেট প্রেমী বা বাংলাদেশি হিসাবে আমাদের গর্বে বুকটা ভরে যাচ্ছে। আর ভরারই তো কথা, যে সুযোগটা এতদিন বাংলাদেশের ক্রিকেটাররা পেত না, যেখানে আইপিএলের মতো এত বড় একটা টুর্নামেন্টে দল পাই, ওইখানে আমাদের প্লেয়ারদেরকে দেওয়া হয় না। আর কেন রে ভাই দেওয়া হয় না? এই প্লেয়ারদেরকে যদি দেওয়া হয় তাহলে এই প্লেয়াররা যখন ভালো পারফরমেন্স করবে, এই যে একটা টুর্নামেন্টের সেরা উইকেট টেকার, সর্বোচ্চ উইকেট টেকার এই ক্যাপটা পরে গত আইপিএলে যখন মুস্তাফিজ পড়েছিল তখন কিন্তু নামটা বাংলাদেশেরই আসছিল, বাংলাদেশি প্লেয়ার। আইপিএলের মতো এত বড় টুর্নামেন্টে, পিএসএলের মতো এত বড় টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট টেকারে, সর্বোচ্চ রান গেটারে একটা ক্যাপ পরে থাকবে, সেটা তো আমাদের গর্বে বুকটা ভরে যাওয়াই উচিত। এরকম যদি আমাদের প্লেয়াররা বাইরের এই টুর্নামেন্টগুলো খেলতে থাকে এবং ধারাবাহিকভাবে তারা বিশ্ব ক্রিকেটে একসময় রাজত্ব করবে, আর সেই থেকে সব থেকে বড় উপকারটা হবে কিন্তু জাতীয় দলেরই। কারণ তারা যে বিশ্বের বিভিন্ন মাঠে বিভিন্ন পরিস্থিতিতে খেলে তাদের যে এক্সপিরিয়েন্সগুলো হবে, তাদের যে অভিজ্ঞতাটা হবে, সেটা কিন্তু তারা জাতীয় দলে কাজে লাগাতে পারবে। নেক্সট টাইম বাংলাদেশ যদি পাকিস্তান সিরিজে খেলছে, তারা তো ওই মাঠগুলো পরিচিত থাকবে, ওইখানটার পরিবেশের সাথে তারা অ্যাডজাস্ট থাকবে, তারা পিচটা বুঝবে, তখন কিন্তু তারা সর্বোচ্চটা দিতে পারবে। তাদের কাছে অপরিচিত মনে হবে না, কন্ডিশনটা অপরিচিত মনে হবে না। তো আমরা তো এরকমই চাই, আমাদের সব প্লেয়ারগুলো বিশ্বের সব টুর্নামেন্টগুলো খেলুক, বিসিবি থেকে কোনো বাধা না আসুক এবং এইরকম পারফরমেন্স করে দেশের নাম উজ্জ্বল করুক, বাংলাদেশ ক্রিকেটটাকে আরও অগ্রগতি নিয়ে যাক, এটাই তো আমরা চাই। কিন্তু বাংলাদেশে এরকম অনেক প্রতিভা থাকে, রিশাদ হোসেনের মতো, নাহিদ রানার মতো, তাসকিন আহমেদের মতো, হয়তোবা সবারই ভাগ্য সহায় হয় না। এরকম অনেক প্রতিভা এভাবে হারিয়ে যায়। বাংলাদেশেও সম্ভাবনা আছে, বাংলাদেশেও ওইরকম ক্যাপেবল প্লেয়ার আছে, কিন্তু হয়তোবা হাতুড়ি সিংয়ের মতো ওইরকম সাহসী বা একগুয়েমি কোচও আসে না, তাদেরকে সুযোগও দেওয়া হয় না, আর তারা নীরবে নিবৃত্তে এইভাবেই হারিয়ে। চিনি হাতুড়ি সিং যেইভাবে প্রতিভাটাকে সে পিক করেছে, নিয়েছে, নিজের রিস্ক নিয়ে, নিজের একগুয়েমি দিয়ে জাতীয় দলে খেলিয়ে আজকে রিশাদ হোসেন তৈরি করেছে, ওইরকমটা করতে হবে, তাহলেই না বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে। রিশাদ হোসেনের বাকি ম্যাচগুলোতে এবং পিএসএলের পুরো সিজনটাতে সে যেন এই ক্যাপটা পরেই থাকতে পারে, সেই আশায় থাকবে বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি ক্রিকেট প্রেমী হিসাবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।